হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি, এত বড় বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। মোহাম্মদ ইউনূস তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি। আমি বাইরে ভাই, বাংলাদেশ কোথায় যাবে দাদা? যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিবেন এবং এর আগে তিনি নিউ ইয়র্কে একটি কাজ করেছেন। নিউ ইয়র্কে যদি অনুষ্ঠানটা ওইরকম ভালো ছিল না, যতটা সুন্দর করা যেত তেমনটা লোকজনও ছিল না, এবং শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মোবাইল ফোনে। যদিও আমরা জানি যে বিএনপির কেউ ভার্চুয়ালি যুক্ত হলে বড় স্ক্রিনে তাকে দেখানো হয়, তার বক্তব্য ওই বড় স্ক্রিনের সঙ্গে লাউড স্পিকার জুড়ে দেওয়া হয়। এখানে সেরকম কিছুই দেখিনি, হয়তো বা এই যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে যদি শেখ হাসিনা আসে হয়তো সেরকম কিছুটা করবেন। ঘটনাটি অবশ্যই নিন্দনীয়, তবে আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভারতের একটা স্টেট এমন সময় আনলো যখন বাংলাদেশের মানুষ অনেকটা আমরা শান্ত হচ্ছি। আমাদের সরকার দেশ এবং কি বলা হয় যে দেশপ্রেমের ইস্যুতে বা সার্বভৌমত্বের ইস্যুতে পুরো জাতিকে এক করার চেষ্টা করছে। আওয়ামী লীগ ছাড়া মোটামুটি সবাই দৃশ্যত একত্রিত হয়েছে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তারা একত্রিত হয়েছে। শেখ হাসিনা প্রেম দেখাতে গিয়ে আমাদের মধ্যে দাঙ্গা হলে সেটা কখনোই বাংলাদেশের জন্য কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য কল্যাণ হবে না। একটা কথাই বলে যে কুত্তার লেজ সোজা হয় না, ঠিক ভারতের গণমাধ্যমগুলো একদম কুত্তার চাইতে নিকৃষ্ট। ওদের যদিও পাছার মধ্যে লেজ নাই, কিন্তু যদি থাকতো কোনোদিনও সোজা হতো না, সেটা যদি আপনি ঘি দিয়েও টানতেন। তার মধ্যে এক নম্বরে রয়েছে হলো একটি গণমাধ্যম রিপাবলিক বাংলা। বাংলাদেশ নাকি শেষ হয়ে যাবে। তাহলে ভাই আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো? একটু চিন্তা করেন। ওরা যে উস্কানি দিচ্ছে বাংলাদেশকে শেষ করার, বুঝতেই পারছেন ওরা একের পর এক ডক্টর ইউনূসকে কাতুকুতু দিচ্ছে, নাড়ানোর চিন্তা করছে বা বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। একটু বাংলাদেশ যেন উপর দিয়ে হাত বাড়িয়ে কিছু করে, তারপরে ওরা লেগে পড়বে। এই ধান্দা হয়তো ওদের মধ্যে আছে। তো অবশেষে শেখ হাসিনার কিন্তু বাংলাদেশে তার বক্তব্যটাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। একসময় শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে নিষিদ্ধ করেছিল, আজকে তার বক্তব্যই বাংলাদেশে নিষিদ্ধ। আল্লাহ লীলা খেলা বোঝা আসলে বড় দায়। তো যাই হোক, আমি আসলে কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও আপনারা দেখেছেন, যে ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশেষে কিন্তু বিএনপির টপ লেভেলের একজন নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অগ্নিঝরা বক্তব্যও দিয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন আর কথা না বাড়াই, বিস্তারিত আপনাদেরকে জানাই। হ্যাঁ, আর একটা সংবাদ আছে, সেটি হলো শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠাতে বাধ্য হবে নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসের একটা বক্তব্য। হ্যাঁ, চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আলোচনা শুনে আসি। শেখ হাসিনা প্রেম দেখাতে গিয়ে আমাদের মধ্যে দাঙ্গা হলে সেটা কখনোই বাংলাদেশের জন্য কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য কল্যাণ হবে না। ধর্মীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ। আজকেরও একটা ছবি, এটা হচ্ছে সমগ্র আলেম ওলামা, তারপরে বিভিন্ন ধর্ম, যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর নেতা রয়েছেন, তারা কিন্তু আজকের ঐক্যবদ্ধভাবে এখানে বসেছেন। দাবি আদায়ের যাতে পলিসি এমন না হয় যে শেখ হাসিনার ফাঁদে পাড়া দিয়ে কেউ কোনো ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয়। বাংলাদেশের যতগুলো অভিযোগ আপনার এই মানে সংখ্যালঘু ভাই বোনেরা বিভিন্ন পর্যায় থেকে দেয়, এই জায়গাগুলোতে আপনি হিসাব করে দেখবেন যে ধর্মভিত্তিক সংখ্যালঘুরা দেয়। যারা চায় এখানে একটা দাঙ্গা লাগুক, শয়তানি চলুক, বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় আক্রান্ত হোক, এই ধরনের একটি কর্মকাণ্ড চলে, তাদের বায়োডাটা খোঁজ করবেন, ব্যাকগ্রাউন্ড খোঁজ করবেন, দেখবেন যে মোস্ট অফ দ্য পিপল দে আর নট ফলোইং রিলিজিয়াস এট অল। তারা এই রিলিজিয়াস পার্টটা হয়তো ফলোই করেন। সরকার আজ আছে কাল নাই, পরিবর্তন হবে, কিন্তু যদি এই দাঙ্গা, এই যে হিংস্রতা, একে অপরের মধ্যে বিভিন্ন ধরনের অপকৌশল করে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করা, এটা করলে কোনোদিন আমাদের দেশের সংখ্যালঘুদেরও কল্যাণ নাই, আর সংখ্যাগরিষ্ঠ যারা তাদের জন্য কল্যাণ নাই। দেশটাকে শান্ত রাখতে হবে, দেশটাকে সবাই মিলে গঠন করতে হবে। রাজনীতিবিদের জায়গা থেকে রাজনীতিবিদরা রাজনীতি করলে সেটা দেশের মানুষের পক্ষে যতক্ষণ থাকবে আপনি তাদের পক্ষে থাকবেন, কিন্তু মানুষের বিপক্ষে গিয়ে যারা খুন করবে, হত্যা করবে, ধর্ষণ করবে, নির্যাতন করবে, যেমনটা শেখ হাসিনার পার্টি করেছে, শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগ করেছে, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। অর্থাৎ এখানে কারো কোনো মায়া কান্না করতে গিয়ে অতিরঞ্জিত তাদের প্রতি ভালোবাসা দেখানোর কোনো সুযোগ এখন আর বাংলাদেশের কেউ মেনে নিবে না, এবং যারাই দেখাবে তাকে এখন আর ধর্ম বিচারে বিচার করা হবে না, তাকে বিচার করা হবে আওয়ামী দোষর হিসাবে। সাগর ভাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যে উস্কানিগুলো দেওয়া হচ্ছে, এই উস্কানিগুলো হচ্ছে শুধুমাত্র অশান্তি সৃষ্টির জন্য এবং কিছু কিছু ব্যক্তির স্বার্থে লেগেছে তাই। এবং শেখ হাসিনার প্রশ্নে তারা এতটাই মশগুল হয়ে গিয়েছে যে শেখ হাসিনা ছাড়া মনে করে না তারা কোনো পররাষ্ট্র নীতি হতে পারে, তারা মনে করে না শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারে। সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে জাস্ট দুটো উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি দেখেন, গতকালকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আহ্বানে সারা বাংলাদেশের আওয়ামী দোসর ব্যতীত এবং দোসরদের দল ব্যতীত সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, দেশের ধর্মীয় মানুষদের সম্প্রীতি রক্ষার প্রশ্নে, যেটার ছবি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এটা হচ্ছে গতকালকের রাজনীতিবিদদের ছবি। এবং এখান থেকে প্রমাণ হয়েছে যে আমরা বাংলাদেশের যে কোনো ইস্যুতে আমরা বিভিন্ন ধরনের কথা হয়তো বলতে পারি, কিন্তু জাতীয় ইস্যু, আমার বাংলাদেশের ইস্যু, ধর্মীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ। আজকেরও একটা ছবি, এটা হচ্ছে সমগ্র আলেম ওলামা,
তারপরে বিভিন্ন ধর্ম, যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর নেতা রয়েছেন, তারা কিন্তু আজকের ঐক্যবদ্ধভাবে এখানে বসেছেন। এখানে কে আলেম, কে হিন্দু ধর্মাবলম্বী, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা কিন্তু দেখার বিষয় ছিল না। এখানে ছিল আমরা সবাই এক, আমরা সবাই মাতৃভূমির জন্য কাজ করছি, লড়াই করছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্যোগকে প্রথমে স্বাগত জানাই, যে উনি পেরেছেন বাংলাদেশে প্রায় দীর্ঘ অনেক বছর পরে, একেবারে যদি ধরে নেন যে স্বাধীনতার পরেও যদি আপনি মোটা দাগে হিসাব করেন, এই ধরনের সমগ্র রাজনৈতিক দল এবং সমগ্র ধর্মগুরু ব্যক্তিদেরকে নিয়ে জাতীয় ইস্যুতে একত্রিত হওয়ার একটা মানসিকতা উনি যেমন দেখিয়েছেন, এবং ওনার এই বক্তব্যের মধ্যে থেকে দেশবাসী উজ্জীবিত হয়েছে। গতকালকে ওনার একটা বক্তব্য কোট করে আপনাকে বলছি, উনি বলছে যে আমরা ঠান্ডা হয়ে যাইনি, আমরা এখনো শেষ হয়ে যাইনি। উনি উদাহরণ দিয়ে বলছে যে এক পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে স্যার একটা মারলে 4টা দাঁড়িয়ে যায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে বলেছে যে 4টা মারলে 40টা দাঁড়িয়ে যাবে প্রয়োজনে। এটা হচ্ছে আগামীর বাংলাদেশ। অতএব আজকেও তিনি যে ধর্মগুরুদের সাথে কথা বলেছেন, গতকালকে রাজনীতিবিদদের সাথে কথা বলেছেন, উদ্দেশ্য আমাদের একটাই ছিল যে বাংলাদেশটাকে সুন্দরভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদেরকে সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি বারবার বলেছি যে দাবি আদায়ের যাতে পলিসি এমন না হয় যে শেখ হাসিনার ফাঁদে পাড়া দিয়ে কেউ কোনো ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয়। বাংলাদেশের যতগুলো অভিযোগ আপনার এই মানে সংখ্যালঘু ভাই বোনেরা বিভিন্ন পর্যায় থেকে দেয়, এই জায়গাগুলোতে আপনি হিসাব করে দেখবেন যে ধর্মভিত্তিক সংখ্যালঘুরা দেয়। যারা চায় এখানে একটা দাঙ্গা লাগুক, শয়তানি চলুক, বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় আক্রান্ত হোক, এই ধরনের একটি কর্মকাণ্ড চলে, তাদের বায়োডাটা খুঁজ করবেন, ব্যাকগ্রাউন্ড খুঁজ করবেন, দেখবেন যে মোস্ট অফ দ্য পিপল দে আর নট ফলোইং রিলিজিয়াস এট অল। তারা এই রিলিজিয়াস পার্টটা হয়তো ফলোই করেন, কিন্তু তারা একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আমি বাংলাদেশের এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের এখন জাতীয় একটা ঐক্যমত দরকার। স্বাধীনতার সময় আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছি। 5ই আগস্টের সময়ও আমরা বাংলাদেশের সকল জাত পাত দেখি নাই, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই শেখ হাসিনাকে তাড়িয়েছি। শেখ হাসিনা প্রেম দেখাতে গিয়ে আমাদের মধ্যে দাঙ্গা হলে সেটা কখনোই বাংলাদেশের জন্য কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য কল্যাণ হবে না। সাগর ভাই, আমি আপনাকে স্পষ্ট করে বলি, জনতার সাথে জনতার সম্পর্ক থাকবে। সরকার আজ আছে, কাল নাই, পরিবর্তন হবে। কিন্তু যদি এই দাঙ্গা, এই যে হিংস্রতা, একে অপরের মধ্যে বিভিন্ন ধরনের অপকৌশল করে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করা, এটা করলে কোনোদিন আমাদের দেশের সংখ্যালঘুদেরও কল্যাণ নাই, আর সংখ্যাগরিষ্ঠ যারা তাদের জন্য কল্যাণ নাই। দেশটাকে শান্ত রাখতে হবে, দেশটাকে সবাই মিলে গঠন করতে হবে। রাজনীতিবিদের জায়গা থেকে রাজনীতিবিদরা রাজনীতি করলে সেটা দেশের মানুষের পক্ষে যতক্ষণ থাকবে আপনি তাদের পক্ষে থাকবেন। কিন্তু মানুষের বিপক্ষে গিয়ে যারা খুন করবে, হত্যা করবে, ধর্ষণ করবে, নির্যাতন করবে, যেমনটা শেখ হাসিনার পার্টি করেছে, শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগ করেছে, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। অর্থাৎ এখানে কারো কোনো মায়া কান্না করতে গিয়ে অতিরঞ্জিত তাদের প্রতি ভালোবাসা দেখানোর কোনো সুযোগ এখন আর বাংলাদেশের কেউ মেনে নিবে না, এবং যারাই দেখাবে তাকে এখন আর ধর্ম বিচারে বিচার করা হবে না, তাকে বিচার করা হবে আওয়ামী দোষর হিসাবে। সাগর ভাই, অতএব এই দেশ ছিল, আছে, থাকবে, ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেই প্রচেষ্টায় আপনি যেভাবে মিডিয়ায় সত্য প্রচার করছেন, চেষ্টা করছেন, আমাদের আলেম সমাজরা যেভাবে চেষ্টা করছে, বাকিদেরকেও সেইভাবে চেষ্টা করতে হবে। একটি জিনিস মনে রাখতে হবে, জি সাগর ভাই, আমি সর্বশেষ বলছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যে উস্কানিগুলো দেওয়া হচ্ছে, এই উস্কানিগুলো হচ্ছে শুধুমাত্র অশান্তি সৃষ্টির জন্য এবং কিছু কিছু ব্যক্তির স্বার্থে লেগেছে তাই। এবং শেখ হাসিনার প্রশ্নে তারা এতটাই মশগুল হয়ে গিয়েছে যে শেখ হাসিনা তারা মনে করে না তারা কোনো পররাষ্ট্রনীতি হতে পারে, তারা মনে করে না শেখ হাসিনা তারা বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারে। অতএব তাদের এই শখ পূরণ হবে না। আমরা আমাদের রাষ্ট্র যেভাবে পরিচালনা করার জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে করবো, এবং আমরা ফ্যাসিবাদকে হারিয়ে ঠকিয়ে নতুন যে রাষ্ট্র কায়েম করেছি, সেই রাষ্ট্রের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে, তাকে আমরাই সহযোগিতা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আপনাকে ধন্যবাদ। ঘটনাটি অবশ্যই নিন্দনীয়। তবে আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভারতের একটা স্টেট এমন সময় আনলো যখন বাংলাদেশের মানুষ অনেকটা আমরা শান্ত হচ্ছি। আমাদের সরকার দেশ এবং কি বলা হয় যে দেশপ্রেমের ইস্যুতে বা সার্বভৌমত্বের ইস্যুতে পুরো জাতিকে এক করার চেষ্টা করছে। আওয়ামী লীগ ছাড়া মোটামুটি সবাই দৃশ্যত একত্রিত হয়েছে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তারা একত্রিত হয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তো ভারত হঠাৎ করে যে সিদ্ধান্তটা নিয়েছে, ভারতের আসাম রাজ্য, আমি মনে করি এটা আমাদের দেশের মানুষকে হালকা উস্কানোর জন্য। তবে এই ইস্যুতে আমরা নিন্দা প্রকাশ করব, কিন্তু কোনো ধরনের প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ অথবা ধরেন ভারতীয় এম্বাসি ঘেরাও বা সামহাও মিডিয়াতে বিদ্বেষমূলক বক্তব্য আমরা যেন না ছড়াই, এটা আমার কাছে নতুন ফাঁদ ছাড়া কিছু মনে হয় নাই। কারণ এই ঘটনাগুলো ভারতে চলমান। তবে এখন এই মুহূর্তে করার কারণ হচ্ছে বাংলাদেশ দেশিদেরকে আরেকটু উস্কানোর জন্য, যে না ভারতের রাজ্যে এটা যেটা হচ্ছে, অবশ্যই দেখেন প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার লালন পালন করার সুযোগ আছে। কিন্তু ভারত কি বলছে, যে ভারত আমাদেরকে এত সাম্প্রদায়িকতার মানে সবক দিতে আসছে। আসাম রাজ্যে আপনার একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে। ভারতের আসামে হোটেল, রেস্তোরাঁ এবং প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়া হয়েছে। আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী, দেখছেন এই সেই বিজেপি যারা লোকসভায় আমাদেরকে নিয়ে কথা বলে, এই মুখ্যমন্ত্রী যিনি আছেন, মানে আমাদের যেমন প্রধানমন্ত্রী, ভারতের স্টেট ভিত্তিক রাজ্য, সেখানে আসামের যে প্রধানমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী বলা হয়, তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তো কেমন প্রধানমন্ত্রী পাইছে, এটা কি আসাম জাতির জন্য প্রধানমন্ত্রী পাইলো? না, আসামে বসবাসকারী হিন্দুদের জন্য তিনি সম্ভবত প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তার বক্তব্য হচ্ছে, গতকালকে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে রাজ্য মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত আপনার এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইনে আপনার খাওয়ার সুযোগ ছিল, সেই আইনটাকে সংশোধন করা হয়েছে। আর সংশোধনের জন্য এই বৈঠক করা হয়েছে। আইন সংশোধনের উদ্দেশ্য নতুন বিধান যুক্ত করা। তো নতুন বিধান এখানে কি আছে? আসামের মুখ্যমন্ত্রী বলছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না, কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না। তাই গতকাল থেকে তারা রাজ্যের হোটেল, রেস্তোরাঁ, প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন খাওয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের বলছেন যে আগে মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার উপর নিষেধাজ্ঞার বিধান ছিল, কিন্তু এখন এই নিষেধাজ্ঞার পরিসর পুরো রাজ্য জুড়ে।
আসামে গরুর মাংস খাওয়াটা কিন্তু বেআইনি নয়, কিন্তু আসাম গবাদি পশু সংরক্ষণ আইনের নামে 2021-এ আপনার হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ছিল, কিন্তু এখন এটাকে সার্বজনীন করছে। বুঝতে পারছেন তো কেন? এখন এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যেই ইস্কন ইস্যু, চিন্ময় কৃষ্ণা ইস্যু, এই সকল ইস্যুতে দুই দেশের মধ্যে জনগণ টু জনগণ একটা দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্তটা এই মুহূর্তে ভারতের একাংশ উগ্রপন্থী হিন্দু যারা, তাদেরকে হয়তো খুশি করছে, কিন্তু যারা হোয়াইট মেন্টালিটির মানুষ, যারা সেখানকার অন্য ধর্মাবলম্বীরা আছেন, তারা কি এই সিদ্ধান্তটাতে খুশি হয়েছেন? সামনে রমজান আসতেছে, একজন মুসলিমের জীবনে গরুর মাংসের বেশ কিছু কানেক্টিভিটি আছে। রমজান বলেন, কুরবানি বলেন, আরও বিভিন্ন জায়গায় আকিকা বলেন, অথবা পারিবারিক একটু আয়োজন হোক, এটা খুবই আমাদের যে রান্না বান্না, খাবার দাবার, রেসিপিগুলো কানেক্টেড। তো ভারত সরকারের এই সিদ্ধান্তটা, সরকার বলতে আমরা আসাম রাজ্যের যে সিদ্ধান্ত দেখছি, এটা নিয়ে তাদের দেশের মানুষ কিন্তু অলরেডি সমালোচনা করছে যে এটা আরেকটা উস্কানিমূলক অ্যাক্টিভিটিস, আসাম রাজ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা নেগেটিভ অ্যাক্টিভিটিস ক্রিয়েট করার জন্যই ইন্টেনশনালি এটা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও যেন মানুষ একটু চিল্লাপাল্লা করে। তবে আমরা এসব ব্যাপারে কথা বলবো না, কারণ ভারত যা চায় মাঝে মাঝে আমরা সেই ফাঁদে পা দিই। যুক্তরাজ্যের একটা স্থানে, সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিবেন এবং এর আগে তিনি নিউ ইয়র্কে একই কাজ করেছেন। নিউ ইয়র্কে যদিও অনুষ্ঠানটা ওইরকম ভালো ছিল না, যতটা সুন্দর করা যেত তেমনটা লোকজনও ছিল না, এবং শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মোবাইল ফোনে। যদিও আমরা জানি যে বিএনপির কেউ ভার্চুয়ালি যুক্ত হলে বড় স্ক্রিনে তাকে দেখানো হয়, তার বক্তব্য ওই বড় স্ক্রিনের সঙ্গে লাউড স্পিকার জুড়ে দেওয়া হয়। এখানে সেরকম কিছুই দেখিনি। হয়তো বা এই যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে যদি শেখ হাসিনা আসে, হয়তো সেরকম কিছুটা করবেন। তো এটা নিয়ে অনেকেই বলতেছেন যে শেখ হাসিনা কি আসলে প্রবাসী সরকার গঠন করে ফেলবেন নাকি? কারণ অনেকেরই মতে, মানে তাদের মতে আর কি, যে শেখ হাসিনা এখন দেশের প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা তিনি বলেছেন যে যতদিন পর্যন্ত প্রফেসর ইউনূস ক্ষমতা থাকবেন ততদিন পর্যন্ত তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখবেন। ডাকুক পাগলের সুখ মনে মনে। যেই মহিলা জীবনের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী আছেন কি নাই সেটাতে কি আসে যায়? পৃথিবীতে যতগুলো দেশে গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লবের মাধ্যমে সরকারের পতন হয়েছে, কেউই কিন্তু পদত্যাগ করেনি। কারণ এদের পদত্যাগ করা না করা কিছু যায় আসে না। এরা জীবন ভয়ে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পর এদের ওই বিদেশে মৃত্যু হয়। আমরা আশা করবো শেখ হাসিনার কপালে সেরকম কিছু ঘটবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি তিনি এই প্রবাসী সরকার গঠন করতে পারবেন কিনা? যদিও এই শেখ হাসিনা যেই সভা করবেন রবিবারে, আজকে শুক্রবার, রবিবারে আর 2 দিন পরে করবেন, আমার বাসার কাছেই করবেন, বেশি 5-6 মিনিট লাগে, ওই যে হলে করবেন, ওই হলে স্টার্ট করে। তো এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ সরকারকে চাপ দিবে আশা করি। ও অলরেডি ব্রিটেনের যে রাষ্ট্রদূত বাংলাদেশে সারা কুককে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন তিনি কথা বলেছেন। তিনি নিজে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা এরকম গণহত্যা করে পালিয়ে গিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য সম্প্রচারে আন্তর্জাতিক অপরাধ আদালত তারা নিষেধাজ্ঞা চেয়েছে এবং নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, এবং তারা বলেছে এই বিআরটিসির মাধ্যমে বিটিআরসির মাধ্যমে যে যত অবৈধ যে যত ইয়েগুলো আছে, ভাষণগুলো আছে, এগুলো সব অবৈধ। এগুলো সব বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে নামিয়ে ফেলা হওয়ার আদেশ দেওয়া হয়েছে। এবং ব্রিটেনে মতো একটা গণতান্ত্রিক দেশে গিয়ে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিবে, বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিবে, আমাদের সরকার প্রধানের বিরুদ্ধে বাজে কথাবার্তা বলবে, এটা কখনো হতে পারে না। তো এভাবে একটা কূটনৈতিক প্রতিবাদপত্র জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ব্রিটেন কি করবে? আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স থেকে, ব্রিটেন আসলে কিছুই করবে না। কারণ ব্রিটেন এসব ব্যাপারে নাক গলায় না কেন? মানে এইসব বিষয়গুলো আসলে তারা অন্যভাবে দেখে। যেমন যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন শেখ হাসিনা সবসময় বলতো যে তারেক রহমান খুনি, তারেক রহমানকে ফাঁসির আসামি, পলাতক আসামি, সে বিদেশে বসে বসে সেটা করে তারেক রহমানকে ফিরিয়ে দাও। এরকম এই রাষ্ট্রদূত কিন্তু উনি ছিল, ওই যে লম্বা করে সাদা মহিলাটা। অনেকবার তাকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তার আগের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তারা অনেকবার বলেছে, বিভিন্নভাবে সরকারকে চাপ দিয়েছে। শেখ হাসিনা দাগ নিয়ে এখানে এমপি তাকে চাপ দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু ব্রিটেনের সরকার তারেক রহমানকে ফেরত দেয়নি, বরং তারেক রহমান বিশাল জনসভা এই ব্রিটেনের মাটিতে করে গিয়েছেন, যেটা আওয়ামী লীগের পক্ষে কখনোই সম্ভব না। আমি একটা মিছিল দেখেছি, প্রায় 35 থেকে 40 হাজার মানুষ ব্রিটেনের মাটিতে। এখানে কজনীয় বাঙালি আর বেশিরভাগই তো ব্যস্ত প্রবাস জীবন, তাও তো করেছে, কিন্তু কখনোই ব্রিটেন সেটা না করেনি। এখন এই হাসিনার সময়ও ব্রিটেন এটা করবে না বলেই মনে হয়, কারণ আর এগুলো সম্ভবও না। বর্তমানে হচ্ছে ইন্টারনেটের যুগ, কোথায় হাসিনা দিল্লিতে, কোথায় একটা ঘরের ভিতরে, কারণ এদের জনসভা বাইরে হয় না। যদিও বিএনপি জনসভা বাইরে করেছে স্পেশাল অনুমতি নিয়ে, বাট এখানে তো ভিতরে করবে, তো তিনি অনলাইনে বক্তব্য দিবেন, এগুলো নিয়ে সরকার মাথাও ঘামায় না। তার মানে এইটা না যে ব্রিটেনের সরকার এটাকে সমর্থন করতেছে, তা না, কিন্তু ব্রিটেনের সরকার এগুলো নিয়ে আসলে মাথা ঘামায় না। ব্রিটেনের সরকার কিছুই করবে না। বাট ব্রিটেনের সরকার কিছু করুক আর না করুক, হাসিনার ভাষণে কি আসে যায় ভাই? সে ওই যে একটা মন্তব্য করেছে সে কি উগান্ডার প্রধানমন্ত্রী হবে নাকি? হোক সে উগান্ডার প্রধানমন্ত্রী। কিছুদিন আগে শেখ হাসিনা প্রশ্নে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিং, সেখানে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মনে করেন কিনা। তখন ভারত বলেছিল যে আমরা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করি। এখন আবারও সেই প্রশ্নে আসি যে আসলে কি শেখ হাসিনা প্রবাসী সরকার গ্রহণ করবে কিনা? আমার মনে হয় না। কারণ ভারতে বসে তিনি প্রবাসী সরকার গঠন করা মানে হচ্ছে এটা ভারতের জন্য চরম আত্মঘাতী। মনে রাখবেন, ভারত যেই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে হিন্দু নির্যাতনের, আজকে দেখলাম যে ভারতের কোনোটা জায়গায় আর কি
বাস দুর্ঘটনায় কিছু মহিলা মারা গেছে, শয়ে রাখছে, এদের প্রত্যেককে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে মুসলমানরা পিটিয়ে মেরে ফেলেছে। সমস্যা হচ্ছে কি যে ভারত অনেক বড় দেশ, তাই না? ভারতের আনাচে কানাচে এদিকে সেদিকে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায়, তারপরে পারিবারিক কলহে, বিভিন্ন বিভিন্ন কারণে অসংখ্য লোক মারা যাচ্ছে। তো এই প্রত্যেকটা মৃতদেহের ছবি তুলেই ওই হেডলাইন দিয়েছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের কারণে এই মৃত্যু হয়েছে। আবার আজকে দেখলাম এই এবিপি আনন্দ বলতেছে যে বাংলাদেশে শাখা সিঁদুরওয়ালা হিন্দু মহিলা দেখলেই তো মনে করেন যে ইয়ে আর কি, মানে তাকে মেরে ফেলা হচ্ছে, দর্শন করা হচ্ছে, শাখা সিঁদুরওয়ালা হিন্দু দেখলেই এভাবে। এখন আমাদের বাংলাদেশে একটু অবাক হয় এই কারণে যে ভাই রিপাবলিক টিভি বা আনন্দ এবিপি এরা তো হচ্ছে গিয়ে ভারত সরকারের রেজিস্টার্ডকৃত জাতীয় মিডিয়া, তো ওরা কিভাবে এরকম ওপেন গুজব ছড়ায়। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এগুলো তো অভ্যস্ত না। যেমন মনে করেন যে আমরা দেখেছি, যেমন হাসিনার আমলে দেখেছি যে সময় টিভি, ৭১ টিভি তারা খুব সরকার দালালি করতো কখন এই সম্পাদকীয়তে করতো, টক শোতে করতো, বা যিনি উপস্থাপক থাকতেন তার প্রশ্নের ধরনটাই এরকম থাকতো, এবং তারা বেছে বেছে চুজ করতো শেখ হাসিনার পক্ষে যায় এই সমস্ত সংবাদগুলো। কিন্তু সংবাদ প্রচারের সময় কিন্তু মিথ্যার আশ্রয় নিত না। হয়তো এটা করতো যে সংবাদগুলো বিএনপির পক্ষে যায় সেই সংবাদগুলো চেপে যেত, আর যে সংবাদগুলো আওয়ামী লীগের পক্ষে যায় সেই সংবাদগুলো প্রচার করতো, কিন্তু গুজব কিন্তু ছড়াতো না। এখন আমাদের ওই দেশের বাংলাদেশের মানুষরা যখন দেখে যে ভারতের রেজিস্টার্ড কিন্তু জাতীয় একটা চ্যানেল তারা এভাবে গুজব ছড়ায়, তখন তারা একটু অবাক হয়। কিন্তু আসলে এটাই ভারতের কালচার, ভারতের সাংবাদিকতাও এরকম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার আমাকে ডেকে বলেছে যে দেখো তোমাদের দেশ থেকে এভাবে ফেক গুজব ছড়ানো হয়। তখন প্রণয় কুমার বলেছে যে এগুলা আগে থেকেই হয়, আমাদের কিছু করার নেই। এবং এই রিপাবলিক টিভি যে গুজব ছড়ায় নতুন তা না, এদের কিন্তু কাজই হচ্ছে এটা। এদের কাজই হচ্ছে আপনার অ্যাটেনশন পাওয়া। আপনি যে ময়ূক টয়ুক নাকি ওদেরকে নিয়ে আপনারা ফানি ভিডিও বানাচ্ছেন, এটাই কিন্তু ওদের সম্বল, কারণ ওরা এগুলো করেই খায়। আর বর্তমান যুগে শুধু ভারত বাংলাদেশই না, সব জায়গায় এত চ্যানেল যে এইসব চ্যানেলের সঙ্গে প্লাস সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করেই আসলে টিকে থাকতে হচ্ছে। সুতরাং আমার একটাই কথা যে আমি মনে করি হাসিনা কখনোই প্রবাসী সরকার গঠন করবে না। সেখানে এসেও সে ওই একই কথা বলবে যে আমি পদত্যাগ করি নাই, আমি এখনো প্রধানমন্ত্রী, এই এগুলো সে বলতে পারে, এগুলো সে বলে থাকুক, তাতে কিছু যায় আসে না। কারণ বাংলাদেশের ভিতরে হাসিনার বিন্দু মাত্র গ্রহণযোগ্যতা নাই এবং হবেও না। হাসিনা রাজনীতি এখানেই শেষ। আওয়ামী লীগ ভবিষ্যতে কোনোদিন রাজনীতি করতে পারবে কিনা, ক্ষমতায় আসতে পারবে কিনা, সেটা সময় বলে দিবে, পরিস্থিতি বলে দিবে। প্রচুর সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু হাসিনা রাজনৈতিক জীবনে এই সে ওই দূরে বসে বসে ডিজিটাল সুযোগ কাজে লাগিয়ে এগুলো সে বলতে পারে। এখন এই হাসিনাকে ফেরানোর জন্য আবার ভারত চেষ্টা করছে। ভারতে যে এইসব হিন্দু নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলতেছে, এগুলো যদি একটু বলে দেয় যে ঠিক আছে আমরা হাসিনাকে নিয়ে আসবো, দেখবেন ভারত আর কিছুই বলবে না। শুধু ভারতের কাজই হচ্ছে যে এই যে ভারতে আওয়ামী লীগের ১,০০০-২,৩ লোক পালিয়ে আছে, হাসিনা পালিয়ে আছে, এদেরকে যেভাবেই হোক বাংলাদেশে ফেরত পাঠাতেই ভারতের এই অপতৎপরতা আর কি। এবং এটা একটা নীল নকশা। নয়াদিল্লিতে একটা খবর প্রকাশ করেছে নয়াদিগন্ত। তারা বলেছে যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ১৪ দলের নেতা এবং আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ ১৫০রও বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে সাবেক ১০ মন্ত্রী সহ ২৫ জন। কিন্তু এরই মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী এবং বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র। ওই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করতেছে। তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী ২০ জানুয়ারির পর ভয়ঙ্করভাবে নাশকতার পরিকল্পনা নিয়ে পুরো দমে মাঠে নেমে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে। সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে। এটা নয়াদিগন্তের খবর আর কি। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য দেন। ওই কর্মকর্তারা বলেন যে দেশের সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা হচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এর মধ্যেই ভারতের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করেছে। তাদের এই পরিকল্পনা রয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মী যারা এখনও বাংলাদেশ থেকে পালাতে পারেননি বা আত্মগোপনে রয়েছেন, এবং তাদের সাথে যোগাযোগ করে ২০ জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা ভারতের বিশ্ববিদ্যালয় এবং কলেজে লেখাপড়া করছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে VPN ব্যবহার করে নিয়মিত যোগাযোগ চলছে। সম্প্রতি তদন্তে আরও বেশ কিছু ষড়যন্ত্রমূলক পরিকল্পনা জানতে পেরেছে গোয়েন্দারা। তার মধ্যে রয়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় এবং কিছু স্থানে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের জমায়েত। সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রেরণা মালহোত্রা রয়েছেন, যিনি কিনা বাংলাদেশে হিন্দু নির্যাতন বিষয়ে জুলাই আগস্ট থেকে একটি প্রকল্পের কাজ শুরু করেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।